সত্যিই সুলতা, সেদিন অনেক কিছুই আমি পাইনি। তবে যা আমি পেয়েছিলাম, যেটা আমি নতুনভাবে পেলাম, তা ছিল বিস্ময়কর। আসলে মেজদি আর অতুলের মামলাটা হঠাৎই মাঝখানে ঘোরালো হয়ে উঠল। আমাদের কীর্তিহাটের পাশের গ্রামে হরি সিং দফাদার মাঝখানে তার নিজের 16 বছরের ছেলেকে পুলিশের কাছে হাজির করলে। ছেলেটার নাম শিবু, কীর্তিহাটের স্কুলে পড়ত। অতুল কীর্তিহাটের স্কুল থেকে ছেলে সংগ্রহ করত। ছেলেটার কাছ থেকে হরি সিং নিজেই বের করেছিল একখানা ছোরা, কতকগুলো ইস্তাহার আর খান কয়েক চিঠি। অতুলের লেখা চিঠি। অতুল মেজদি অ্যারেস্ট হবার মাসখানেক পর তখন আমি মেদিনীপুর শহরে একটা বাসা নিয়েছি। মধ্যে মধ্যেই যাই, থাকি, মামলার তদবির করি। আশা হচ্ছিল, অন্তত উকিল বলেছিলেন, সম্ভবত মেজদির জামিন হয়ে যাবে এবং তিনি খালাস পেয়ে যাবেন। কারণ তিনি তো ঠিক জানতেন না যে ওই বাক্সটার মধ্যে পিস্তল আছে। নমস্কার, আমরা শুনছি কীর্তিহাটের কর্চা উপন্যাসের 2য় খণ্ড। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। হঠাৎ সেদিন গিয়ে শুনলাম হরি সিংয়ের ছেলে অ্যারেস্ট হয়। জট পাকিয়ে মামলাটা ঘোরালো হয়ে উঠেছে। ছেলেটা স্টেটমেন্ট দিয়েছে যে অতুলবাবুর দলের ছেলে সে। পুলিশ, ইংরেজ এদের মারবার জন্য খুব বড় দল আছে। তার নাম সে জানে না, সে অতুলবাবুকে লিডার জানে, আর কয়েকজনকে জানে। এ ছোড়া ইস্তাহার সে অতুলবাবুর কাছেই পেয়েছে। তিনি রাখতে দিয়েছিলেন। অতুলবাবুর কাছে পিস্তল গুলি আছে, সে দেখেছে। কবছর আগে মেদিনীপুর সদরঘাটে কাঁথির এসডিও আর পুলিশ সাহেব শামসুদ্দোহাকে গুলি করে মারবার কথা যখন হয়েছিল, তখন সে অতুলবাবুর সঙ্গে মেদিনীপুরের সদরঘাট পর্যন্ত গিয়েছিল। কিন্তু এমন পুলিশ ছিল চারিদিকে যে কেউ কাছে যেতে পারেনি। মেদিনীপুরের 2জন বড় নেতা ছিল, তাদের নাম সে জানে না। তারা ফিরে এসেছিল। অতুলবাবু শঙ্কর সেন আর দোহা সাহেবকে মারতে পারেননি বলে রাস্তায় কেঁদেছিলেন। কীর্তিহাটে ফিরে অতুলবাবুর বাড়িতে জল খেয়ে সে বাড়ি গিয়েছিল। অতুলবাবুর মা জল খেতে দিয়েছিলেন। অতুলবাবুকে বলেছিলেন, আমার ভাগ্যি যে তুই ফিরেছিস, তুই ফিরবি এই আশাই আমি রাখিনি। এরপর পুলিশ ভাবছে শুধু আর্মস অ্যাক্ট কেস করবে নাকি কনস্পিরেসি কেস করবে। পুলিশের আপত্তিতে মেজদির সঙ্গে ইন্টারভিউ পর্যন্ত পায়নি সেই দিন। কীর্তিহাটে ফিরে এলে তখন এই মামলার সময় ধনেশ্বর কাকা আসতেন, কল্যাণেশ্বর আসতেন আর বিমলেশ্বর কাকা আসতেন। খোঁজ নিতেন মামলার কি হলো। প্রণবেশ্বর দা পালিয়ে এসেছিলেন কলকাতায়, পাছে এর সঙ্গে জড়িয়ে পড়েন বলে। হরি সিংয়ের ছেলে শিবু সিং ধরা পড়ে কেসটা জটিল হয়েছে শুনে ধনেশ্বর কাকা বলেছিলেন, নারায়ণ নারায়ণ, হরি সিংয়ের ছেলে, সর্বনাশ সর্বনাশ। তারপর তার অভ্যস্ত অ্যাক্টিংয়ের ভঙ্গিতে বলে উঠেছিলেন, এ মিথ্যা, এ মিথ্যা মিথ্যা। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থেকে বলে উঠেছিলেন, বারে অদিষ্ট বাবা, বারে তোর রচনা করা জাল। যখন বিপক্ষে তুই যাস, তখন লোহার বাসর ঘরে সূচি ছিত্রে ঢোকে কাল নাগিনী। বেহুলার পায় কাল ঘুম, মতিভ্রম ঘটাস তুই। কথাটা বুঝতে পারিনি, তারপর পরিষ্কার হয়েছিল। কল্যাণেশ্বর জিজ্ঞাসা করেছিল, হরি সিংয়ের পূর্বপুরুষের সঙ্গে কি কি যেন একটা ঘটেছিল না জ্যাঠামশাই? ধনেশ্বর কাকা বলে উঠেছিলেন, গোপাল সিং, দুর্ধর্ষ গোপাল সিং। মহিষাদলের মণ্ডলার মজা বীরপুর বীরেশ্বর রায় বন্দোবস্ত নিয়েছিলেন গোপাল সিংকে শাস্তি দিতে। দিয়েছিলেন বীরেশ্বর রায়। মামলায় মামলায় সর্বশান্ত করেই ক্ষান্ত হননি। মজা বীরপুরের মণ্ডলী কেড়ে নিয়ে সকলের সমক্ষে কাছারির মেঝের ওপর খড় ফেলে দিয়ে বলেছিলেন, দাঁত দিয়ে ওঠাও।
তারপর নিজের চোখের সামনে রাখবার জন্য তাকে এনে বাস করিয়েছিলেন পাশের গ্রামে। জমি জেরাত দিয়েছিলেন, ঘর করবার টাকাও দিয়েছিলেন, সবই দিয়েছিলেন। হুকুম ছিল রোজ সকালে এসে সেলাম দিয়ে যাবে। তার জন্য একটা বার্ষিক বৃত্তি ছিল তার, সর্দারি বৃত্তি। গোপাল সিং বন্ধ করেছিলেন আমার বাবা। কণ্ঠস্বর স্বাভাবিক হলো তার, অথবা করুণ হলো। বললেন, তখন বাবার অবস্থাহীন হয়েছে। যোগেশ্বরদা সেইখানকার ঐশ্বর্যে মত্ত। কীর্তিহাটের মায়া মমতা নেই। সেইবার থিয়েটার হচ্ছে আমাদের। ওই হরি সিংয়ের বাপ তখন বুড়ো। হরি সিংয়ের বয়স 18 কিংবা 19। হরি সিংয়ের রাম সিংয়ের কথা ছিল ঘুরে ঘুরে গোলমাল থামাবার। বুড়ো তা না করে স্কুলের বেঞ্চে বসে তামাক খাচ্ছিল। প্রফুল্ল প্লে। বাবা নিজে যোগেশ, আমি নবযুবক। আমি সেইবার প্রথম নামব। আমি শিবনাথ। বাবা গ্রিন রুমে দরজায় দাঁড়িয়ে হাঁকলেন, রাম সিংকে ডাক্তরে, বেঞ্চেতে বসে আছে। তিনি যে কি করে তার ভদ্রলোকদের সঙ্গে বেঞ্চে বসে হুঁকোয় তামাক খাওয়া দেখেছিলেন তা তিনিই জানেন। আমাদের চাপরাশি যোগিন্দর পাড়ে ডাকতে গিয়ে ফিরে এসে বললে, সে বললে এখন উঠলে তার জায়গা পাবে না, সে পরে দেখা করবে। তা সেই রাত্রে তো এলোই না। পরে একদিন এলো। বাবা বললে, রাম সিং, তোমরা একটা বৃত্তি পাও আমাদের কাছে, খাতাতেও লেখা আছে। সর্দারি বৃত্তি মাসিক 1 টাকা হিসেবে 12 টাকা। নিচে দাগ দিয়ে লেখা আছে, নিত্য কাছারিতে হাজিরা দেবার জন্য এবং ক্রিয়াকর্মে পার্বণে সর্দারি কাম নির্বাহের জন্য। ও বৃত্তি আমি বন্ধ করলাম। বুঝেছ? বেঞ্চেতে বসে হুঁকো টেনে সর্দারি করা হয় না। রাম সিং চুপ করেছিল। এই হরি সিং সঙ্গে ছিল। সে বলেছিল, সেসব দিন চলে গিয়েছে বাবু। মাসে 1 টাকায় এখন গরুর রাখাল মেলে না। আর বৃত্তি, সে না পায় তো দেখা যাবে আদালতে। আদালতও করেছিল, কিন্তু তাতে হেরেছিল। খাতার লেখার নমুদ আদালত ফেলতে পারেনি। আমার মনে পড়ল, সেই দিন পর্যন্ত ফাইলে চিঠিপত্রের মধ্যে দিয়ে যে পর্যন্ত এসেছি তাতে মিউটিনের সময় বীরেশ্বর রায় কীর্তিহাটে এসে পাকা হয়ে বসেছেন। নতুন পত্তনি নেওয়া জমিদারির খাজনা বৃদ্ধি করেছেন। মিরপুরে মামলা শুরু হয়েছে গোপাল সিংয়ের সঙ্গে, মণ্ডলান মহলের মণ্ডলান প্রথা তুলে দেবার জন্য। কথাটা আমি ঠিক বিশ্বাস করিনি সুলতা। মেদিনীপুর থেকে বাড়ি আসার পথশ্রম সত্ত্বেও অর্ধেক রাত জেগে ওই কথাটাই ভেবেছিলাম, আর মধ্যে মধ্যে একখানা চিঠি তুলে নিয়ে পড়েছিলাম। পরদিন সকালে বৃদ্ধ রঙ্গলাল মণ্ডল মশাই এসেছিলেন। ওই কথাটা শুনেই এসেছিলেন। আর এসেছিলেন দয়াল ঠাকুরদা। দুজনেই ধনেশ্বর কাকারই কথার প্রতিধ্বনি করে বলেছিলেন, এ হে 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 হে, অতুলবাবু সিংদের বাড়ির ছেলেকে বিশ্বাস করলেন কেন গো? ছি 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 ছি, এ অন্যায় হয়েছে। দয়াল ঠাকুরদা বলেছিলেন, তা অতুল এসব জানতো না নাকি? দূর দূর দূর, এ কি করলে সে? স্কুলের হেডমাস্টারও সেই দিন এসেছিলেন। তিনি কেবল বলেছিলেন, হরি সিং অবশ্য করে থাকতে পারে, আক্রোশ বসে। গল্পটা প্রবীণেরা জানে। রাম সিংয়ের ব্যাপার আমার আমলেই, কিন্তু শিবু এমন তো করতে পারে না। ছেলেটা ক্লাসে 3rd 4th হয়। ভালোই ছেলে, অনেস্ট ছেলে। সবই সত্যি সুলতা। গল্প রচনা করা গল্প নয়, বাস্তব জীবনের প্রত্যক্ষ ঘটনা। শিবু সত্যিই ভালো ছেলে। পরে সে ম্যাট্রিক পরীক্ষায় স্কলারশিপ পেয়েছে, 2 সত্যি। এবং তার সঙ্গে এটাও সত্যি যে শিবু এইসব ঘটনার কথা সারা রাত্রি ধরে বাপের কাছে শুনে তারপর পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছিল। বাপ তার একদিন হঠাৎ ওই ছোরা আর চিঠি আবিষ্কার করার পর ছেলেকে ওইভাবেই সারা রাত বলে বলে তাকে উত্তেজিত করে স্বীকার করিয়েছিল। আদালতের জেরাতে সে তা স্বীকার করেছিল।
কনস্পিরেসি কেস পুলিশ করাতে পারেনি। মেদিনীপুর এ জোড়া বাংলাতে নেই, বোধ করি ভারতবর্ষেও নেই। সেইখানে কনস্পিরেসি কেস করে সাক্ষী পাওয়া যায় না। ম্যাজিস্ট্রেট পেডি মার্ডার কেসে বিমল দাশগুপ্তকে ফাঁসি দেবার জন্য হাইকোর্টে স্পেশাল ট্রাইব্যুনাল বসিয়েছিল, কিন্তু কলেজিয়েট স্কুলের হেডমাস্টার হীরালাল বাবু আর নারায়ণবাবুকে পুলিশ সেই দারুণ নির্যাতনের সময় ভয় দেখিয়েও সাক্ষী দেওয়াতে পারেনি। স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাডভোকেট জেনারেল উঠিয়ে নিয়েছিলেন। সাক্ষী অতুল মেজদির কেসেও মেলেনি, শুধু শিভু অ্যাপ্রুভার হয়েছিল। আমাদের উকিল ওই জেরাই করেছিলেন। গোপাল সিংয়ের নাম শুনেছ? তোমাদের পূর্বপুরুষ? শিবু বলেছিল, হ্যাঁ জানি। তুমি শুনেছ তাকে বীরেশ্বর রায় জমিদার সর্বশান্ত করেছিলেন মামলা করে, দাঁতে কুটো করিয়েছিলেন? সরকারি উকিল আপত্তি করতে ছেলেটি বলে উঠেছিল, হ্যাঁ জানি। কি করে জানলে? কে বললে? বাবা। কবে বললে? যেদিন পুলিশের কাছে স্টেটমেন্ট দাও, তার আগের দিন নাকি তার অনেক আগে? না, সেই দিন রাত্রে। কিছুটা জানতাম আগের থেকেই। আদালতে আমি ছিলাম। আমি সব ভুলে গিয়ে শুধু ভেবেছিলাম, কি জানো? ভেবেছিলাম, না, সুলতার কাছে ফিরে গিয়ে আমার কাজ নেই। যদি যাই তবে রত্নেশ্বর রায় আর ঠাকুরদাস পালের ঘটনাটা চিরদিন বিষাক্ত লোহার শলার মতো আমাদের দুজনের মধ্যে দাঁড়িয়ে থাকবে। না, কাজ নেই। শুধু অতুল চুপ করেছিল, আর মেজদি বলেছিলেন, তা বেশ হলো, দেনা শোধ হলো বলে হেসেছিলেন। অতুল এবং মেজদির জেল হয়ে গেল। অতুলের 2 বছর আর মেজদির 9 মাস। মেজদিকে খালাস করবার জন্য চেষ্টার আর বাকি রাখিনি। কলকাতা থেকে ব্যারিস্টার নিয়ে গিয়েছিলাম। তিনি ওইটের উপরেই জোর দিয়েছিলেন। মেজদি নিতান্তই সরল, সেকেলে ধরনের বড় ঘরের বউ। এক বৃদ্ধ ধনী তাকে তৃতীয় পক্ষে বিয়ে করেছিলেন। অতুল তার স্বামীর ছোট ছেলে, সতীন পুত্র। তিনি এসে এই ছেলেটিকে মানুষ করে মায়ের চেয়েও মায়ায় জড়িয়ে পড়েছিলেন। এই দেশের অল্প বয়সী বিধবারা যেমন ধর্মকর্ম নিয়ে থাকেন, বাইরের জগতের সঙ্গে সংস্রব চুকিয়ে দিয়ে, ইনিও ঠিক তাই করেছিলেন। এবং তার উপর নিতান্ত সরল মানুষ। দেশ স্বাধীন বা পরাধীন এতে তার কিছুই আসে যায় না। অতুল ওই মিটিংয়ের দিন যাবার সময় পিস্তল ভরা বাক্সটা তার কাছে রাখতে দিয়েছিল আর বলেছিল, এটা রেখে দাও। উনি রেখে দিয়েছিলেন, জানতেনও না যে কি রেখেছে এর মধ্যে। পুলিশ সার্চ করতে আসবার মাত্রই বের করে দিয়েছিলেন। পিস্তল যেই বাক্সে ছিল সেটা এই বিখ্যাত জমিদার বাড়ির আগের কালের একটা আইভরির কাজ করা চন্দন কাঠের বাক্স। সেটা চাবি বন্ধ ছিল, আর চাবি তার কাছে ছিল না। কাজেই এই যে তিনি জানতেন না, এটা নিশ্চিত। সুতরাং এতে যদি তার শাস্তি হয়, তবে একান্তভাবে নির্দোষ একটি নারীকে, নারী জাতির সর্বশ্রেষ্ঠ হৃদয় সম্পদ মাতৃস্নেহের জন্য শাস্তি পেতে হবে। সম্ভবত ঈশ্বর লজ্জিত হবেন, হয়তোবা ক্রাইস্ট দ্বিতীয়বার ক্রুশবিদ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করবেন, এবং ঈশ্বরকে ক্ষমা করবার জন্য প্রার্থনা জানাতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। সকলেই অভিভূত হয়েছিল, কিন্তু বিচারক হননি, হতে পারেননি। ট্রাইব্যুনাল নয়, সেশন নয়, ম্যাজিস্ট্রেট বিচারকের আদালতে বিচার। তিনি তাকে 9 মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে লিখেছিলেন, লার্নেড ব্যারিস্টার যে বলেছেন তিনি এসব বুঝতেনই না, তা আমি বিশ্বাস করতে পারি না। এই জেলাটি মেদিনীপুর। এখানকার সাধারণ মানুষ পর্যন্ত এই ধরনের অন্যায় অপরাধকে সর্বাপেক্ষা মহৎ কর্ম বলে মনে করে। শুনেছি ছেলের ফাঁসি হলে সেই ছেলের মা ছেলের জন্য গৌরব অনুভব করে। তার উপর দিস ফ্যামিলি 1800 খ্রিস্টাব্দ থেকে শিক্ষিত জমিদার বংশ। পাবলিক প্রসিকিউটর তার একটি চিত্র তুলে ধরেছেন। এই বংশে একজন বীরেশ্বর রায় ছিলেন।
তিনি বাড়িতে ইংরেজ ধর্মপ্রচারক মিস্টার হিলের কাছে ইংরেজি শিখেছিলেন। মিউটিনের সময় এই জেলার বিদগ্ধ হেডমাস্টার রাজনারায়ণ বোস এবং অন্যদের সঙ্গে দুর্ধর্ষ দুষ্ট প্রকৃতির সিপাহীদের চেয়ে ইংরেজ শাসন মঙ্গলজনক তা তিনি বুঝতেন এবং বুঝে সহযোগিতা করেছিলেন। বীরেশ্বর রায়ের ছেলে রত্নেশ্বর রায় বাহাদুর এবং শিক্ষিত লোক ছিলেন। সেই বংশের কোনো বধূ যে এতখানি নির্বোধ হতে পারে তা আমি মনে করি না। এবং অ্যাপ্রুভার শিবচন্দ্র সিং বলেছেন, কন্টায়ের এসডিও এবং এসডিপিও শঙ্কর সেন এবং শামসুদ্দোহাকে যারা সরকারি কাজ দৃঢ়তার সঙ্গে করত, তাদের মারবার জন্য এসে ব্যর্থ হয়ে যেদিন ফিরে যায় সেই দিন দিস লেডি তাদের যত্ন করে খাইয়েছিলেন, উৎসাহজনক বাক্য বলেছিলেন। এ কথা আমি বিশ্বাস করি। সুতরাং তাকে নির্দোষ আমি মনে করতে পারি না। সুতরাং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুরেশ্বর বললে, জেল হয়ে গেল। দুদিন পর অনেক চেষ্টা করে ইন্টারভিউ পেলাম। এ পর্যন্ত আন্ডার ট্রায়াল অবস্থায় কোনো রকমেরই ইন্টারভিউ পাইনি। বিচারের পর পেলাম। অতুলকে বললাম, তুমি কি শিবুদের ব্যাপারটা জানতে না? সে হাসলে, চুপ করে রইল। বললে, অন্য কথা বলো, ওর জন্য আফসোস করে কি হবে? তারপর বললে, দেখো, একটা অনুরোধ করব। তোমার অনেক টাকা আছে, একটা ভালো পাত্র দেখে অর্চির বিয়েটা দিয়ে দাও। বললাম, বিয়ে করবে সে? আমি জানি না। অতুল বললে, আমার নাম করে বলো, মেজদাকে তো জানো। বললাম, তা আমি করব। মেজদির সঙ্গে ইন্টারভিউ পেয়েছিলাম ওই দিনই। বললাম, মেজদিকে কি বলবো? অতুল বললে, প্রণাম দিও, বলো আমি সব বুঝেছি। জেলের অফিসার বললে, সময় হয়ে গেছে। হেসে অতুল চলে গেল। আসলে অতুল বুঝেছিল মেজদি অর্চনাকে বাঁচাবার জন্যই দায়টা নিজে নিয়ে পিস্তলটা বের করে দিয়েছিলেন, আর সেটাই সে ইঙ্গিতে বলে গেল। আধ ঘন্টা পর মেজদির সঙ্গে ইন্টারভিউ। মেজদি আমাকে দেখে একমুখ হেসে বলেছিলেন, এসেছিস? হ্যাঁ। আমাকে রক্ষে করবার জন্য এত টাকা খরচ করলি কেন ভাই? অবশ্যই তোর আছে, খরচ করেছিস। আমি আর বলবার কে? তা বেশ করেছিস। এখন একটা কাজ করিস ভাই, তোর 7 পুরুষ তোকে আশীর্বাদ করবেন। অর্চির একটা গতি করে দিস। ওরে, তুই হয়তো বিশ্বাস করবি নে, তোরা হাল আমলের ইংরেজি জানা আধা সাহেব। ওরে, ও হলো সেই আমার বড় শাশুড়ি। তোর ঠাকুরদা আমাকে স্বপ্নে বলে গেছেন, বংশকে রক্ষে করতে এসেছেন। আমি কথা বলতে পারিনি, গলাটা যেন কান্নায় বুজে আসছিল। মেজদি তার বড় বড় চোখ দুটি আরও বড় করে বললেন, জানিস, জেলখানায় এসে নানান জাতের মেয়ের মধ্যে জাত ধর্ম কি করে বাঁচাবো, কি করব, এই ভেবেই প্রথম 2-3 দিন খুব কাঁদতাম আর আফসোস করতাম। গোবিন্দকে ডেকে বলতাম, শেষে এই করলে ঠাকুর। ভাই, 3 দিনের দিন শেষ রাত্রে ঘুমটি এসেছে আর তোর মেজ ঠাকুরদা এসে শিওরে দাঁড়ালেন। আমি শিউরে উঠলাম। তিনি হেসে বললেন, ভয় লাগছে নাকি ছুটকি? আমি বললাম না। তিনি বললেন, তবে শিউরে উঠলে কেন গো? বললাম, এই পাপ পুরীতে কেন এলে তুমি? কেন এলে? বের হবে কি করে? তা বললেন, আমরা তো এখন শূন্যে শূন্যে যাই, আমাদের কি আর জেলখানায় আটকাতে পারে?
এই বুদ্ধি হলো শেষে? আর এসেছি তোমাকে আশীর্বাদ করতে গো। তুমি অর্চিকে রক্ষা করেছ। অর্চিকে জানো? উনি হলেন সেই ঠাকুমা, তপস্বিনী বউ রায়বাড়ির। আর অতুল হলো আমার বাবা, রায় বাহাদুর। আর সুরেশ্বর আমার দাদা। ওরা সব ঋণ শোধ করতে এসেছে। দেখনি অর্চনার সঙ্গে ঠাকুমার মিল, আর সুরেশ্বরের সঙ্গে আমার দাদার চেহারার মিল। তুমি অর্চিকে শুধু বাঁচাওনি, ওই গোপাল সিংহেদের ওপরের অত্যাচারের মাত্রা বেশি হয়েছিল, সেটাও শোধ হলো। বুঝেছ? আমি চুপ করে শুনেই যাচ্ছিলাম, কোনো প্রতিবাদ করিনি। এতটুকু অবিশ্বাসের ছায়া কি ছাপ আমার মুখে পড়েনি। আমার বুকের ভেতরটা একটা আবেগে ভরপুর হয়ে উঠেছিল। ভাবারও ক্ষমতা ছিল না যে এই সরল প্রাচীন আমলের বিশ্বাসী মন মেয়েটি আপন মনেই একটি স্বপ্ন কল্পনা রচনা করে নিয়েছে। তাও আমি ভাবিনি, আজও ভাবিনি। তবে সেই বিশ্বাসেই যে আজ ৩৬ সাল থেকে ৫৩ সাল পর্যন্ত কাজ করেছি, তাও নয়। মনে মনে বিচার করে এইটা কর্তব্য বলে করে যাচ্ছি। এই ১৭ বছর সেখানেই পড়ে আছি এর জন্যই। তবে সেসব থাক, আমি যা বলছিলাম তাই বলি। মেজদি শেষকালে বলেছিলেন, বেশি মদ খেতে বারণ করেছিলেন, একেবারে খাওয়া বন্ধ করতে বলেননি। বলেছিলেন, ওগুলো আর বেশি খাস নে ভাই, একেবারে না খেতে বলবো না। মাছের জল আর তোদের মদ। রায়বাহাদুর আমার শ্বশুর, তাঁর ঘরে সৌভাগ্যশীলা ছিল সন্ন্যাসীর দেওর। তার ওপর যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেবেন ঠিক করলেন। তা গুরু ছিলেন রামব্রহ্ম ন্যায়রত্ন। তিনি বললেন তা হয় না, তবে ব্যবস্থা আমি করে দিচ্ছি। যিনি শ্যাম তিনিই শ্যামা। শক্তিমন্ত্রের যুগলে দীক্ষা দিলাম। তুমি বৈষ্ণব বীজে জপ করো, আর পিতলের বাটিতে নারকেল জল ঢেলে তর্পণ করে তাই প্রসাদ নিও। লোকে বলে তাতেই নাকি রায় বাহাদুরের নেশা হতো। তা অল্প করে খাস, আর বিয়ে করে ফেল। সেই সুলতাকেই না হয় বিয়ে কর। ধনেশ্বরেরা আপত্তি টাপত্তি করবে, মামলা মকদ্দমাও করবে। তা তুই না হয় সেবাইতি ছেড়ে দিবি। দেবোত্তরে তো আছে ছাই, সম্পত্তি তো পত্তনি দিয়ে সব তোর হাতে। কলকাতায় গিয়ে থাকবি। আমার মনে সুলতা ওই গোপাল সিংয়ের বংশধর শিবু আর বীরেশ্বর রায়ের প্রপৌত্র শিবেশ্বর রায়ের ছেলে অতুলের কথা নতুন করে জেগে উঠল। বললাম, সেসব হবে ঠাকুমা, তুমি আগে খালাস হয়ে বেরিয়ে এসো, তখন হবে। তিনি বলেছিলেন, না রে, দেরি তুই করিস নে। আমি খালাস হয়ে এসে তোর বউয়ের কাছেই উঠব, বুঝলি? ওরে বউ নইলে সংসার আলো না হয়ে যায়। বউ চিনির মতো মিষ্টি নয় রে, নুনের মতো মিষ্টি। বিয়ে করলে তবে বুঝবি, জীবনে অন্যের ওপর ব্যানন পড়ল, মানে অভিমানে চাটনির স্বাদ পাবি। ছেলে মেয়ে হলে তার ওপর পায়েস মিষ্টি পড়ে ভোগ ১৬ আনা হবে। নইলে তুই আবার যে কি করবি তা ভগবানও বলতে পারবেন না। হঠাৎ স্তব্ধ হয়ে কিছু মনে করি যেন সুরেশ্বর হেসে আপন মনে ঘাড় নাড়তে লাগল। যে ঢঙের হাসির মধ্যে অর্থ একটাই, সেটা হলো হায় হায়। এই হায় হায় আফসোসেরও বটে, আবার তারিফেরও বটে। কোনো মৃত প্রিয়জনের সুখস্মৃতি মনে হলে যেমন হাসি হাসে মানুষ। সুলতা প্রশ্ন করলে, কি হাসছি কেন তা জিজ্ঞেস করছো? সুলতা বললে,
শুধু তো হাসছ না, তার সঙ্গে আরও কিছু রয়েছে। সুরেশ্বর বললে, ঠিকই ধরেছ। ভাবছি টাকার দেনা যথাসর্বস্ব দিয়েও শোধ হয়, তাতে খালাস পেয়ে মানুষ খেটে খুঁটে নতুন করে শুরু করতে পারে, যাতে আর পাওনাদারের দাবি চলে না। কিন্তু কাজের দেনা, কর্মফলের জের, ওর যেন আর শেষ নেই, শেষ হয় না। এমন টাকার দেনাই মহাজন মাপ দেয়, না দিলে দেউলে হয়ে রেহাই মেলে। কিন্তু এতে কোনো মাপ নেই, আর দেউলে আইনের মতো আইনও নেই। সুলতা হেসে বললে, অর্থটা কি? রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের বংশের ছেলে আর ঠাকুরদাস পালের বংশের মেয়ে ওই সিদ্ধান্ত অনুযায়ী 31-32 সালে প্রেম করেছিল, তারপর 36 সালে সরে গিয়েছিল এবং আবার 53 সালে সারা রাত্রি জেগে বোঝাপড়া করছে। বলতে পারো। বাধা দিয়ে সুলতা বললে, সেজন্য কিন্তু আমি আসিনি। আমি শুনতে এসেছিলাম কীর্তিহাটের রায়বংশের ইতিহাস। দেখতে এসেছিলাম তোমার ছবি, কত উজ্জ্বল করে তুমি তাকে তুলে ধরে আর্কিওলজিক্যাল মনুমেন্ট তৈরি করেছ। ফৌজি বলে এক নাচওয়ালিকে নবাব সিরাজউদ্দৌলা ঘরের ভেতর পুরে জানালা দরজা গেঁথে মেরেছিল। বন্ধ ঘরটা আজ হয়তো খোলা, লোকে দেখে ঘরখানার গড়ন, নকশা, বাহার আর তারিফ করে। দেখতে গেলে দরজার টিকিট কিনতে হয়। সুরেশ্বর বললে, না, ওপর ধরে আমার মন হাঁটেনি সুলতা। তুমি পলিটিক্যাল মানুষ, তুমি নিজে যখন ইনকলাব জিন্দাবাদ হাঁকো তখন ঠিক ঠিক অর্থ ভাবো বিপ্লবী দীর্ঘজীবী হোক। কিন্তু পথে ঘাটে বা কোথাও ওই হাঁক শুনলে চমকে ওঠো, ভাবো কমিউনিস্ট হাঁক দিচ্ছে। ওর আসল অর্থ, তাছাড়া বাকিরা সকলেই বিপ্লবের মতো রক্তের স্রোতে ভেসে যাক। সুলতার মুখ লাল হয়ে উঠল। সে একটা কিছু বলতে যাচ্ছিল। সুরেশ্বর হাত জোড়ো করে বললে, মাপ চাচ্ছি, আমাকে ভুল বোঝো না সুলতা। আমি তোমাকে বাঁকা বড়শিতে বিঁধতে চাইনি। বিচারকের আসনে বসিয়েছি তোমাকে, তুমি বিচার করো। দেখো, স্যার গুরুদাস তখন উকিল হাইকোর্টে। এক জজ বলেছিলেন, হাফ এডুকেটেড বার। গুরুদাসবাবু পাদ পূরণ করে বলেছিলেন, অ্যান্ড কোয়ার্টার এডুকেটেড বেঞ্চ। এটা অনেকটা তেমনি হয়ে গেছে। যে হাসি দেখে তুমি আমার মনের কথা তুললে, তা আমি ভাবছিলাম না। ভাবছিলাম ওই গোপাল সিং আর রায়বংশের বিবাদের কথা। সেটা অতুল আর মেজদির আর্মস অ্যাক্টের কেসে কনভিকশনও শেষ হয়নি, তারপরও তার জের চলেছে এই সেদিন পর্যন্ত। তারপর মেজদি বলেছিলেন বিয়ের কথা। আমি মামলা করেছি, আর সে আমার উপর হামলা করেছে, তাতেও। এই বলে সুরেশ্বর হাসল। হেসে বলল, তাতেও ঠিক এই তত্ত্বটা সত্য হয়ে গেছে যে কর্মফল না বল, ক্রিয়া প্রতিক্রিয়ার জেদ মেটে না দুনিয়ায়। আরও মজার কথা শোনো, সেই দিনে বিশ্রীভাবে ঠিক এমনি আরেকটা মামলার নোটিশ জারি হয়েছিল, আর ঠিক এই কারণেই ওই হাসিটা আপনা আপনি এসেছে, এবং আমি মনে মনে তারিফ করেছি কর্মফলের খেলার। মেদিনীপুর থেকে বাড়ি এসে মুখ হাত ধুয়ে গ্লাসে ব্র্যান্ডি ঢেলে জল মিশিয়ে খাচ্ছি। হাতে সিগারেট পড়ছে, আর ভাবছি যতদূর মনে পড়ছে এলোমেলো সব ভাবনা। গোপাল সিং, বীরেশ্বর রায়, রাম সিং, শিবেশ্বর রায়, হরি সিং, শিবু, অতুলেশ্বর, মেজদি। মনের মধ্যে ক্ষোভ ধোয়াচ্ছে। কখন যে অজ্ঞাতসারে রায়বংশের জমিদারিত্ব বেরিয়ে এসে তাতে ফুঁ দিতে লেগেছি তা বুঝতে পারিনি। মনে সংকল্প করছি, আজও হরি সিংরা আমাদের প্রজা। আমলাটা 1936 হোক, এখনও পার্মানেন্ট সেটেলমেন্ট রাইট অনুযায়ী ওদের গায়ের ঊর্ধ্ব অধ হক হকুয়ার মালিক আমি। এদিকে সেটেলমেন্ট এসেছে, আমার জমিদারি সত্ত্বের অধিকারে আমি হরি সিংয়ের সমস্ত রায়তি সত্ত্বে লাখরাজ থাকলে লাখরাজ সত্ত্বে আমি আপত্তি দিতে পারি।
এর আগে যদি আমার কর্মচারীরা তাতে সায় দিয়ে থাকে তবে তাতে আমি গড়রাজি হয়ে আপত্তি জানাতে পারি যে কর্মচারীর সঙ্গে যোগ সাজস করে এই সম্মতি দেয়া হয়েছে। এটা আমি অস্বীকার করছি। সেটেলমেন্ট কোর্ট না মানে আমি দেওয়ানিতে মামলা করতে পারি। মুন্সেফ কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট পর্যন্ত এই মামলা চলতে পারে। অনেক কিছু চলতে পারে। এমনকি কীর্তিহাট স্কুলে ছেলেদের উত্তেজিত করে ওই শিবুর জীবন দুর্বহ করা যেতে পারে। পায়ের শব্দ শুনে গ্লাসটা তাড়াতাড়ি শেষ করে নামিয়ে দিয়ে রঘুকে বললাম, নিয়ে যা এখান থেকে, লোকজন আসছে। প্রথমে এলো অর্চনা। খবরটা প্রকাশ হতে আর বাকি ছিল না। খবর সবাই জেনেছিল, অর্চনাও জেনেছিল। সে এসে ঘরে ঢুকেই মুখে কাপড় চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। বললে, এটা কি হলো সুরদা? ঠাকুমা। বুঝলাম মেজদির জেলটা তার জন্যই ভেবে ভেবে মেয়েটা মনে মনে নিজে প্রহার করছে। আমি বললাম, মেজদি তোকে কাঁদতে বারণ করেছে অর্চি, তুই কাঁদিস নে। তিনি বলেছেন আর আমিও বলছি, তুই যা করেছিস তা রায়বাড়ির আরেকটা ছেলে যদি করত, এই ধর আমি করতাম, তবে রায়বংশের মুখ দ্বিগুণ উজ্জ্বল হতো। তুই মেয়ে, কুমারী, তাই মেজদি বললেন কি জানিস? তাকে স্বপ্নে মেজ ঠাকুরদা দেখা দিয়ে বলেছেন যে তুই হলি এই বাড়ির সতী বউ ভবানী দেবী, কিন্তু এখন থেকে সাবধানে থাকিস। দেখ, হিন্দুর ঘরে কন্যা হলো লক্ষ্মী, তার মর্যাদাতে বংশের মর্যাদা। অর্চনা হঠাৎ বললে, আমি যাচ্ছি সুরদা, সব দল বেঁধে আসবার কথা। বড় জ্যাঠামশাই সন্ধে করছেন, তার হলেই সে আসবেন। আর আমার বাবা আজ এসেছেন, তিনিও আসবেন। আমি পালাই। ওর যাবার একটা পথ ও আবিষ্কার করেছিল, ওই কাঁসাইয়ের ঘাটের দরজা দিয়ে। যেতে গিয়ে অর্চনা ফিরে এলো, এসে চাপা গলায় বললে, সুরদা, নদীর ওপারে একটা লোক। লোক? হ্যাঁ, অদ্ভুত পোশাক, কোট প্যান্ট বটে, কিন্তু কীরকম যেন। তুই সদর দরজা দিয়ে জানা, অপরাধ তো করিস নে। খোঁজ নিতে এসেছিলি, তাতে কি হয়েছে? যা, রঘু বরং তোকে পৌঁছে দিয়ে আসুক। তাই সে গেল। আমি দেখতে গেলাম লোকটাকে। গিয়ে দাঁড়ালাম ছত্রির গোল ঘরটায়। সন্ধে পার হয়ে গেছে, শীতকালের শেষ। মেজদিদের মামলা গড়িয়ে গড়িয়ে ৩৬ সাল পার করে ৩৭ সালের মার্চের কাছে এসে পৌঁছেছে। বাংলার ফাল্গুন মাস, শুক্লপক্ষের গোড়ার দিক। জ্যোৎস্নায় দেখতে পেলাম, হ্যাঁ, দস্তুর মতো একটা কোট প্যান্ট পরা লোক ওপারে জঙ্গলের ধারে দাঁড়িয়ে সিগারেট টানছে। আমি জিজ্ঞাসা করলাম, কে ওখানে? কে দাঁড়িয়ে ওখানে? বেশ মোটা গলায় উত্তর এলো, ফ্রম দ্য গোয়ানপাড়া। গোয়ানপাড়া? কে তুমি? গোয়ানদের কে? হো, আই এম নন অফ দেম। তারপর ফিরিঙ্গি সুলভ ভাষায় বললে, ও লোকের হিল্ডার, মেহমান আছি, কাম ফ্রম ক্যালকাটা। কি করছো ওখানে? এমন করে দাঁড়িয়ে আছো কেন? হু ইউ প্লিজ? हमी राय बाबू के साथ मुलाकात मांगता है। आर यू राय बाबू? मिस्टर सुरेश्वर राय? বললাম, ইয়েস, দ্যাটস মাই নেম। থ্যাংক গড। মে আই সি ইউ স্যার? রঘু এসে বললে, ও বাড়ি সব আসিয়েছেন। ও, চলো। এই বলে ওকে বললাম, কাম টুমোরো, সেম টাইম। হোয়াই নট টুডে? নো, আই এম ভেরি টায়ার্ড টুডে। কাম টুমোরো। কাম উইথ রোজার or Gomez. They belong to গোয়ানপাড়া।
এই বলে আমি চলে এলাম। নিচে তখন ধনেশ্বর কাকা, জগদীশ্বর কাকা, বিমলেশ্বর কাকা, এমনকি গাঁজাখোর ঘোরতর বাউন্ডুলে কমলেশ্বর সেও এসেছে। সুখেশ্বর কাকার 2 ছেলে, কল্যাণেশ্বর, ধনেশ্বর কাকার মেজ ছেলে রাজেশ্বর, ছোট বড় সকলেই এসেছে। এবং সেদিন একটা নতুন চেহারা দেখলাম রায়বংশের সবার মধ্যে। আগুন ক্রমশই ছাই পড়ে, পড়তে পড়তে এমন হয় যে উপরে শুধু ছাই আর নিচে কাঠকয়লা, কি পোড়া কাঠকয়লা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু সেদিন দেখলাম এই মামলাটার ঝোড়ো হাওয়া ছাই হয়ে উড়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এবং কাঠকয়লাগুলো দামি কাঠের কয়লা বলে গভীর নিচে যে এক টুকরো আঙ্গারার আগুন ছিল, তার আগুন কাঠকয়লাগুলোতেও হাওয়ার জোরে কোণে কোণে ধরে উঠে ঝিকমিক করছে। অতুলের আগুনের ছোঁয়াচে ওরাও যেন ধরে উঠেছে। ধনেশ্বর কাকা আজ আর আক্ষেপ করলেন না। রায়বাহাদুরের বংশধর জেল খাটছে, তাতে তিনি ক্ষুব্ধ হননি। সকলেই দুঃখ পেয়েছেন, চোখে মুখে তারই ছাপ ছিল। টুকরো টুকরো ছাড়া ছাড়া কথা হলো। আপিল? আমি বললাম, আপিল করব বই কি। আপিল মিথ্যে, এত বড় সাদা শয়তানের জাত, এ তো হয় না। জগদীশ কাকার কথা তোমাকে বলেছি, গাঁজা মদ 2ই তিনি খেতেন। তার ক্রোধ প্রচণ্ড। প্রথম যৌবনে অহরহ বন্দুক ঘাড়ে করে বেড়াতেন। পথে কোনো লোকের, বিশেষ করে শূদ্র প্রজাদের প্রণাম করতে 8 মিনিট দেরি হলে মাথার চুলের মুঠো ধরে মাটিতে ঠেকিয়ে দিয়ে বলতেন, প্রণাম করতে হয়, বুঝেছিস? হ্যাঁ। তীর্থ থেকে সেই দিনই ফিরেছেন। শালা রেলের চাকরি করে, ছোট চাকরে নয়। তার কাছ থেকেই 2nd ক্লাসের পাস নিয়ে ভারত ভ্রমণ করে ফিরেছেন। বিদেশের হাওয়ায় তার চেহারা উজ্জ্বল দেখাচ্ছিল। তিনি এখন অনেকটা সুস্থ, হয়তোবা তীর্থের প্রভাব ছিল। তিনি বললেন, অন্তত মাকে দণ্ডটা বিনা দোষেই দিয়েছে। ওরা যাবে, যেতে হবে, এ আমি বুঝে নিয়েছি। দেখে এলাম গোটা ভারতবর্ষ। সে আপিল তুমি করো বাবা সুরেশ্বর, করলে হয়তো অন্যরকম দাঁড়াবে, শুধু মায়ের জন্য। উনি সন্তানের মতো মানুষ করেছে অতুলকে, বলতে গেলে ওনারই ছেলে, তা সে রাখতে দিয়েছে, সরল বিশ্বাসে রেখেছেন। কল্যাণেশ্বর বললে, এটা মেজগা ভালোই বলেছেন। অতুল কাকার জেলেই বরং থাকা ভালো। বেরিয়ে এসে ও তো আর চুপচাপ বসে থাকবে না, হয়তো জেল থেকে বেরিয়ে এমন কিছু একটা করবে যে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে। ধনেশ্বর কাকা বলেছিলেন, কল্যাণ একটা ভালো কথাই বলেছে। এতক্ষণে হঠাৎ তার কথার অ্যাক্টিংয়ের সুর লেগেছিল। খুব ভালো কথা, দূরদৃষ্টির কথা। আর আজকের কালে রাজদ্রোহিতার জন্য জেল তো সর্বশ্রেষ্ঠ গৌরবের কথা। মানুষে ধন্য ধন্য করবে, পরলোকে পিতৃপিতামহের মুখ উজ্জ্বল হবে। ওহ, কে জানে, ওই শৈশবে মাতৃহীন ছেলে মাতৃস্তনের জন্য কাঁদত, ছোটো মা বুকে তুলে নিয়েও ওটা দিতে পারেননি, তিনিও কাঁদতেন তার সঙ্গে, সেই শিশু। ওহ, রায়বংশ জমিদার বংশ, সাহেব কুলের অনুগৃহীত বংশবদ। আই রিমাইন্ড ইউর মোস্ট অ্যাবডেন্ট সার্ভেন্ট। এটা ABC শিখবার আগেই মুখস্থ হতো আমাদের। সাহেবেরা এসে বিবি মহলে থাকতো, খানা খেত। আমরা দেখেছি, কর্তারা তো তটস্থ, সেই বংশের ছেলে। উড়ায়েছে বিদ্রোহের ধ্বজা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। সুলতা, তোমাকে আমি শপথ করে বলতে পারি, আমার মনে রয়েছে স্পষ্ট, এই ধরনের থিয়েটারি ঢঙে ধনেশ্বর কাকার কথাগুলো সেদিন এতটুকু অশোভন বেমানান মনে হয়নি আমার, বরং মনের মধ্যে প্রতিধ্বনি তুলেছিল, তাতে আন্তরিকতার ঝংকার ছিল। হঠাৎ কমলেশ্বর একটু বেসুরো বলেছিল,
ক্রুদ্ধ হয়ে বলে উঠেছিল, ওই হরি সিংকে আমি দেখব, এর শোধ নেব। ধনেশ্বর কাকা ধমক দিয়ে বলেছিলেন, এই দেখ, নেশা রায়বংশের প্রায় সবাই করেছে, কিন্তু তোর মতো মাথা খারাপ কারোর হয়নি। ওই নিয়ে আস্ফালন করে বেড়াস নে। আর তাছাড়া সেটা তো কীট রে, কুকুর, মাসিক 7 টাকায় তার খোরাক পোশাক। কমলেশ্বর প্রতিবাদ করে বলে উঠেছিল, আমি আজ 3 দিন প্রতিজ্ঞা করে নেশা পরিত্যাগ করেছি। জগদীশ কাকা বলেছিলেন, তোর মঙ্গল হবে, কিন্তু যা বললি তাতে মঙ্গল হবে না। বুঝতে চেষ্টা করিস অতুল কি করেছে। আমাদের পূর্বপুরুষ ইংরেজের দাসত্ব স্বীকার করেছিলেন, অতুল সেটা ছিঁড়েছে। সে ছিঁড়েছে শেয়াল কুকুর মেরে নয়, সিংহ, ব্রিটিশ সিংহের সঙ্গে তার যুদ্ধ। সেই দিন ষোলতা সেই মুহূর্তে নতুন করে সেই একখানি ছবি আঁকবার কথা মনে হয়েছিল। সেই একদিকে বীরেশ্বর রায়, রত্নেশ্বর রায় ইউনিয়ন জ্যাক ধরে দাঁড়িয়ে আছেন, আর অন্যদিকে অতুল তিরঙ্গা ঝান্ডা ধরে দাঁড়িয়েছে। সেই আমার ছবি এঁকে জবানবন্দি রচনা শুরু। ওরা চলে গেলে আমি ওই ছবির কথাই ভাবছিলাম। শরীর ক্লান্ত, মন তবু ক্লান্ত হয়নি। আবার খানিকটা ব্র্যান্ডি খেয়ে জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে মনে মনে ছবির খসড়া করছিলাম। হঠাৎই ডাক শুনলাম, সাব, রায় সাব, বাবু সাব। সেই কণ্ঠস্বর, মোটা, কর্কশ, খানিকটা উদ্ধত। মিস্টার রায় সাব। সদর দরজায় ডাকছে এইবার। বিরক্ত হয়ে রঘুকে বললাম, ডাক তো লোকটাকে। ভাবছিলাম ওকে কঠিন তিরস্কার করব। কিছুক্ষণ পর ভারী জুতোর শব্দ তুলে এসে দাঁড়ালো একটি মূর্তি। হ্যাঁ, লোক বললে ঠিক বলা হয় না, হিন্দিতে বলে এক মূরত। এও ঠিক তাই, বিচিত্র, বিস্ময়কর। যত বিরক্তি হয় দেখে তত কৌতূহল আকর্ষণের একটা শক্তি আছে লোকটির মধ্যে। সেই মানুষটা যেন মানুষ নয়, বিচিত্র গড়নে গড়া মানুষের একটা নিদর্শন। মডার্ন স্কাল্পচারে যেসব মূর্তি গড়ার রেওয়াজ উঠেছে, এই যেন ঠিক তাই। বিধাতার শিল্পশালায় নানা ছাঁচ আছে। অষ্টাবক্র মুনির কথাও শোনা যায়, তাও 2-4টে দেখাও যায়। কিন্তু এ ছাঁচও কি বিধাতা শিল্পে আছে? অত্যন্ত ভারী গড়ন, লম্বাও কম নয়, কিন্তু তবু কেন যেন অস্বাভাবিক অসদাচার। চোখ দুটো উগ্র এবং গোল নাকটা, ঠোঁটটা পুরো। উজ্জ্বল হেজাগ লণ্ঠনের আলো তার মুখে পরিপূর্ণভাবে পড়েছিল। রংটা দেখলাম লালচে, কিন্তু রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। একজোড়া বেশ পাকানো গোঁফ লোকটাকে আরও উদ্ধত চেহারা দিয়েছে। পোশাকটা পুরনো এবং দেখেই বোঝা যায় যে পোশাক ওর মাপে তৈরি পোশাক নয়। কলকাতার চোর বাজারে যাকে বলে, ওই যেখানে সব পুরনো পোশাক ফুটপাতে গাদা করে বিক্রি করে, তার থেকেই কেনা, অথবা অনেক দিনের পুরনো। কারণ সবই খাটো হয়ে গেছে, অথচ লোকটা খুব হৃষ্টপুষ্ট নয়। খাদ্যাভাব যে আছে এটা খুব স্পষ্ট। বয়স বেশি নয়, বড় জোর 40 হবে। লোকটা এসেই অভিবাদন করলে, গুড ইভিনিং স্যার। বললাম, গুড ইভিনিং, কিন্তু তোমাকে তো বললাম কাল আসবার জন্য, কিন্তু তবু তুমি এই সময় কেন এলে? লোকটি বললে, আই এম সরি স্যার, বিলিভ মি, আই এম সো সরি ফর দিস। লোকটার কথার উচ্চারণও ওর চেহারার মতো ভারী, জিভটা মোটা। সরি অরি গোছের উচ্চারণ করে ফারকে শুধু ফ বলে শেষ করে। খুব বিনয় করে বললে, কিন্তু তা আমাকে খুব বেশি খুশি করতে পারেনি সেই দিন সেই মুহূর্তে। আমার মাথায় তখন মদের প্রভাবে মস্তিষ্কের স্নায়ুশিরা উত্তেজিত হয়ে উঠেছে এবং অন্যমুখী হয়েছিল। যেই কল্পনাটা মাথায় কিছুক্ষণ আগে এসেছিল সেটা তখন বাইরের এই ব্যাঘাত সত্ত্বেও জাদুকরের বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে পাতা,
আর তা থেকে গাছ হয়ে বেড়ে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে, আবার গজিয়ে আরেকটা চেহারা নিচ্ছে। এমনই অবস্থা। বীরেশ্বর রায়, রত্নেশ্বর রায় আর দেবেশ্বর রায় ইউনিয়ন জ্যাক, ইংরেজি ভাষা, ইংরেজি পোশাক, আরেকদিকে তেরেঙ্গা ঝান্ডা। খদ্দরের কাপড় ধরে দাঁড়িয়ে আছে অতুল, তার পেছনে মেজদি, হাতে গীতা, পরনে থান কাপড়। তার পাশে অর্চনা লাল পেড়ে শাড়ি পরনে, আর তার হাতে আনন্দমঠ আর শাঁখ। আবার পরক্ষণেই ভাবছি, না, দুটো স্বতন্ত্র ছবি, শতবর্ষ আগে, শতবর্ষ পরে। পরক্ষণেই মনে হলো, না, আরও একখানা ছবি। মিউটিনের কলকাতার ছবি না থাকলে এটা সম্পূর্ণ হয় না। কলকাতার মিউটিনের ছবি মনে ভেসে উঠল একখানা চিঠির বর্ণনা থেকে। নবাব ওয়াজিদ আলী শাহকে যেদিন মেটেবুরুজ থেকে বন্দি করে ফোর্ট উইলিয়ামে আটক করে ইংরেজরা, সেই দিন ময়দানে বেরিয়েছিলেন বীরেশ্বর রায়। দৃশ্যটা তিনি দেখেছিলেন। তারপরেই চলে আসেন কীর্তিহাটে। ওইসব ফাইলের মধ্যে খানকয়েক চিঠি পেয়েছিলাম, একখানা কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের, আর একখানা বীরেশ্বর রায়ের মামাতো ভাইয়ের। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরছি আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।